আজকে আমাদের নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদেরকে পড়াবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং পিথাগোরাসের উপপাদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে এবং বিভিন্ন ক্ষেত্রেই এই পিথাগোরাসের উপপাদ্যটি তোমাদের ব্যবহার হবে। তাহলে এসব আমরা আজকে পিথাগোরাসের অনেকগুলো জিনিস আমরা আলোচনা করব। আমরা দেখে নিই যে আমরা পিথাগোরাসের কি কি জিনিস আলোচনা করব। আমি উদয় কুমার রায় তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই লেসনটা নিয়ে। প্লিজ ফলো। দেখো, আজকে আমরা যা শিখব, বিষয় গণিত, অষ্টম শ্রেণী, অধ্যায় নবম, পিথাগোরাসের উপপাদ্য। প্রথমে কি শিখব? পিথাগোরাস কে ছিলেন, পিথাগোরাস কে ছিলেন। তারপরে শিখব সমকোণী ত্রিভুজ। কেন শিখব? কারণ আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে যখন আলোচনা করব, সেটা অবশ্যই দুটি সমকোণী ত্রিভুজ এখানে আসবে। সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করার বিভিন্ন পদ্ধতি আছে, যেমন সমকোণী ত্রিভুজ ব্যবহার করে করা যায়, তারপরে বীজগণিতীয় পদ্ধতি ব্যবহার করেও করা যায়। আরেকটি পদ্ধতি আছে, সেটা হলো অনুপাত পদ্ধতি। আচ্ছা, তাহলে এখন আসো আমরা আজকে পিথাগোরাস সম্পর্কে কিছু তথ্য বলি, আগে জেনে নিই। তাহলে কি কি জানবো? পিথাগোরাস। আচ্ছা, তাহলে পিথাগোরাস খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক, গণিতবিদ, বিজ্ঞানী ও ধর্মীয় পণ্ডিত। তাহলে পিথাগোরাস কে ছিলেন? গ্রিক দার্শনিক। পিথাগোরাস ছিলেন গ্রিক দার্শনিক, তারপরে ছিলেন বিজ্ঞানী, ধর্মীয় পণ্ডিত, গণিতবিদ। সর্বগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন উনি। আচ্ছা, বিশুদ্ধ গণিতবিদ হিসাবে ওনাকে বিবেচনা করা হয়। পিথাগোরাস বিশ্বাস করতেন যে সকল বস্তুই সংখ্যা। পিথাগোরাস বিশ্বাস করতেন যে সকল বস্তুই সংখ্যা, আর গণিত হলো সবকিছুর ভিত্তি। গণিত হলো সবকিছুর ভিত্তি, আর জ্যামিতি হলো গণিত চর্চার সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন, সেটি হলো, দেখো, সকল বস্তুই সংখ্যা, সকল বস্তুই সংখ্যা, আর গণিত হলো সবকিছুর ভিত্তি এবং জ্যামিতি হলো গণিত চর্চার সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে আমরা পিথাগোরাস সম্পর্কে জানলাম, উনি কে ছিল সে সম্পর্কে আমরা জানলাম। এখন আসবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, আসো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জেনে নিই। তাহলে আমরা জানবো সমকোণী ত্রিভুজ। আমরা আগেই জেনেছি, আগে এটা আমরা জেনে নিই। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় হলো ত্রিভুজ। তাহলে এটা হলো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় হলো ত্রিভুজ। এখন আমরা আসবো সমকোণী ত্রিভুজ। তোমরা যখন অঙ্কন করবে অবশ্যই স্কেল নেবে। যখন আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা আমরা অঙ্কন করব, তখন অবশ্যই আমরা স্কেল নিয়ে ড্রয়িং করব। এখন আমি তোমাদের হাতেই দেখে বুঝিয়ে দিচ্ছি যে সমকোণী ত্রিভুজটা আসলে কি জিনিস। আচ্ছা, দেখো, আমরা বোঝার জন্য শুধু একটু দেখে নেই। এটা এ, এটা বি, এটা সি। একটা ত্রিভুজের আমরা তিনটি বিন্দু দিয়েছি, তাহলে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। এই কোণটা 90 ডিগ্রি। কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা হলো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এখন সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটা হলো সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। এটা হলো
লম্ব। তাহলে এই সমকোণী ত্রিভুজটা আমরা পিথাগোরাসের উপপাদ্যটা যখন প্রমাণ করব তখন আমাদের এটা লাগবে। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজের এখানে কয়েকটি অংশ আছে। একটা হলো এবি হলো লম্ব, এই এবিটা হলো লম্ব। অনেক সময় আমরা বিভিন্ন অঙ্কে উচ্চতা হিসেবে এটা ব্যবহার করব। তাহলে এবিটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব। এখন এই এ বিন্দুটাকে, অর্থাৎ একটি ত্রিভুজের যে বিন্দুটি সবচেয়ে উপরে থাকে সেটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এই বিন্দুটাকে বলা হয় হলো শীর্ষবিন্দু। ত্রিভুজের যেটা সবচেয়ে মাথার উপরে থাকবে সেই বিন্দুটাকে আমরা বলবো এটার নাম হলো শীর্ষবিন্দু। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি ত্রিভুজটা এইভাবে যদি ড্রয়িং করি, অঙ্কন করি, দেখো যদি এইভাবে আমরা অঙ্কন করি যে এটা বি, এটা এ, এটা সি, তাহলে দেখো এখানে এই বিটাকে আমরা বলবো বি হবে হলো শীর্ষবিন্দু, বি হবে হলো শীর্ষবিন্দু। একইভাবে যদি আমরা অন্য আরেকটা ত্রিভুজ অঙ্কন করি, এইভাবে দেখো, এইভাবে যদি অঙ্কন করি যেটা সি, এটা এ, এটা বি, সেই ক্ষেত্রে এই সিটা হবে তোমার হলো শীর্ষবিন্দু, সেই ক্ষেত্রে এই সিটা হবে শীর্ষবিন্দু। আমরা বিভিন্ন ভাবে অঙ্কন করতে পারি। পরীক্ষায় সাধারণত দেখা যায় এই এ বি সির পরিবর্তে কখনো এখানে এক্স দেবে, এখানে ওয়াই দেবে, এখানে জেড দেবে, যে কোনো কিছু দিতে পারে। তোমাকে মনে রাখতে হবে যে উপরে যেটা থাকবে এটা সেটা হলো শীর্ষবিন্দু, আর এই সোজা যেটা থাকবে সমকোণী ত্রিভুজের সেটি হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। আশা করি তোমরা সমকোণী ত্রিভুজটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের যখন আমরা যাব তখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটাও জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখো এখানে লিখেছি আমি বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক। ক্ষেত্রফল তোমাদেরকে মনে রাখতে হবে, ক্ষেত্রফল সব সময় বর্গ একক হবে, ক্ষেত্রফল সব সময় বর্গ একক হয়। অর্থাৎ যদি সেন্টিমিটার থাকে তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে বর্গ সেন্টিমিটার, যদি মিটার থাকে তাহলে হবে বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এখন আমাদেরকে আবার জানতে হবে, এটা আমাদের জানা হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এখন জানবো ট্রাপিজিয়াম। আমরা জানবো এখন ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটা হলো আমরা অষ্টম অধ্যায়ে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, ওখান থেকে আমরা সংজ্ঞাগুলো পড়ে নিতে পারি। তারপরও আমাদের এখানে ট্রাপিজিয়াম সম্পর্কে একটু আলোচনা করতে হবে, কারণ পিথাগোরাসের এই উপপাদ্য যখন আমরা বিবৃতি এবং প্রমাণ করব তখন আমাদেরকে একটা ট্রাপিজিয়াম আসবে, অর্থাৎ আমাদেরকে ট্রাপিজিয়াম সম্পর্কেও একটু ধারণা থাকতে হবে।
আচ্ছা, আমরা একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি এ বি ডি ই। এখানে ট্রাপিজিয়াম হলো এ বি ডি ই, এ বি ডি একটি ট্রাপিজিয়াম, এবিডি একটি ট্রাপিজিয়াম। এটাকে আমরা কেন ট্রাপিজিয়াম বলবো? অর্থাৎ যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, সেটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। সেটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। তাহলে দেখো এখানে এবি আর হলো ডি, এই দুটি বাহু সমান্তরাল, এই দুটি বাহু সমান্তরাল। তাহলে যদি একটা চতুর্ভুজ এ বি ডি ই একটি চতুর্ভুজ, এই একটি চতুর্ভুজের এক জোড়া বাহু, একটি বাহু দুটো মিলে এক জোড়া, এই দুটো বাহু মিলে দুটো এক জোড়া বাহু সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হয় হলো ট্রাপিজিয়াম। আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রাপিজিয়ামটা কাকে বলে, ট্রাপিজিয়াম কাকে বলে। এখন আমার দরকার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমাকে জানতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা জানব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, হাফ গুণন সমান্তরাল বাহু, এই বাহু এবং এই বাহু, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি গুণন। আপাত দৃষ্টিতে সূত্রটি অনেক বড়, লিখতে একটু সাহায্যের প্রয়োজন হয়, আমরা দেখে নিচ্ছি। হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন এই বাহু দুটির মধ্যকার দূরত্ব, দূরত্ব। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি আমরা জানলাম। তাহলে ট্রাপিজিয়ামের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। যেহেতু আমি ক্ষেত্রফল বলেছি, আমি বলেছি যে ক্ষেত্রফল কি বলা আছে দেখো, ক্ষেত্রফল, তাহলে এখানে লিখতে হবে বর্গ একক। তাহলে লিখতে হবে বর্গ একক। আমরা জানলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন আমরা আসি এই কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামটা কি? এ বি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি ডি একটি বড় একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটার মধ্যে দেখো অনেক কয়টা কিন্তু ত্রিভুজ আছে, দেখো একটা দুইটা তিনটা, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্যটা যখন প্রমাণ করব তখন আমরা এটা পেয়ে যাব। এখন আমরা এটা একটু বিশ্লেষণ করি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে সমান্তরাল বাহু দেখো কি কি আছে এখানে সমান্তরাল বাহু এবি আর হলো ডি। তাহলে দৈর্ঘ্যের
সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। আর কি আছে বলা আছে, বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যকার দূরত্ব। তাহলে দূরত্বটা কি এখানে বি আর হলো ডি, দূরত্বটা হলো বিডি। তাহলে আমরা লিখি গুণন বিডি। এখন এটা আরেকটু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হাফ গুণন এ বি প্লাস ডি গুণন এই বিডিটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো বিসি যোগ হলো সিডি। আমরা পাবো বিসি প্লাস সিডি। এটা আমরা মনে রাখবো। এটুকু আমরা যখন পিথাগোরাসের উপপাদ্য, বিবৃতি এবং প্রমাণ করব তখন আমাদের এই কাজটুকু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, আসো আমরা এর পরে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য, বিবৃতি এবং প্রমাণ করব। আসো তাহলে এখন আসা যাক যে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা প্রমাণ করব। পিথাগোরাসের উপপাদ্য দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। তাহলে এখানকার বিবৃতিটা, পিথাগোরাসের বিবৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাতে অনেক সময় 2 মার্কসের কোশ্চেন আকারে দিয়ে দেয়। তাহলে আমাদেরকে এটুকু অবশ্যই মনে রাখতে হবে, পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো। তাহলে এইটুকু লেখার পরে একটা চিত্র দিলেই আমাদের বিবৃতিটা হয়ে যাবে। তাহলে পিথাগোরাসের বিবৃতির জন্য আমাদেরকে এইটুকু জানতে হবে। যে কোনো উপপাদ্যের আসলে 4টি স্পেশাল পার্ট থাকে, অংশ থাকে হলো 4টি। একটা হলো সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর হলো প্রমাণ। উপপাদ্যের 4টি অংশ থাকে। যেহেতু এটি একটি উপপাদ্য, এরও 4টি অংশ থাকবে: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। তাহলে এটুকু হলো আমাদের সাধারণ নির্বাচন, কিন্তু পিথাগোরাসের ক্ষেত্রে এটা আসলে সাধারণ নির্বাচন এবং এটাই আসলে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। ঠিক আছে, তাহলে আমাদের বিবৃতিটা পড়া হলো। এখন সাধারণ নির্বাচন হয়ে গিয়েছে, এখন আসো আমরা আগে অঙ্কনটা করে নিই। এটার একটা চিত্র আছে, আমরা চিত্রটা এঁকে দেখি। ঠিক আছে, তাহলে আসো তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। স্কেল ব্যবহার করে সুন্দর করে এটা করবা। ঠিক আছে, তাহলে আসো দেখা যাক। আমরা এটার চিত্রটাকে ড্রয়িং করে নিই। দেখো, তাহলে প্রথমে আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। আমরা যদি ধরি এভাবে, আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখো, এটা এ, এটা বি, এটা সি। এটা একটি সমকোণী ত্রিভুজ। আমাদেরকে কয়টি সমকোণী ত্রিভুজ নিতে হবে? দেখো, দুইটি সমকোণী ত্রিভুজ নিতে হবে। তাহলে এখানে যখন আমরা উপপাদ্যটার অঙ্কন করব, এখানে কিছুটা টেকনিক আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে এখন দেখা যাক, তাহলে এখানে আছে এ, এখানে এ আছে। এখন মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি যে প্রথমে আমরা এখানে কি আছে, বড় এ। তাহলে এখানে আমরা কি দিব? এই বাহুটার দৈর্ঘ্যটাকে আমরা কি দ্বারা নির্দেশ করব? এখানে আছে হলো একটা বড় হাতের বি, তাহলে এটাকে আমরা কি দ্বারা নির্দেশ করব? এখানে আছে হলো একটা বড় হাতের সি, তাহলে এটাকে আমরা কি দ্বারা নির্দেশ করব? আসলে এটা নির্দেশ করতে গেলে সাধারণত আমাদের এই অষ্টম শ্রেণীতে মনে রাখাটাই বেটার। এটা যখন আমরা
উচ্চ মাধ্যমিকে যাব, অর্থাৎ এইচএসসি ক্লাসে তোমরা যাবে, গণিত উচ্চতর গণিত প্রথম প্রথম পত্রতে গিয়ে এখানে ত্রিভুজের কিছু অনুপাত এবং ধর্মাবলী আছে, সেখান থেকে তোমরা আরো এটা সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। তাহলে আসো এখানে আমরা মনে রাখার জন্য একটা পদ্ধতি একটু অবলম্বন করি। এখানে কি আছে? বড় এ, বড় হাতেরই আছে। তাহলে বড় হাতেরে তুমি এই যদি 5 তলা বিল্ডিং থেকে নিচের দিকে একটা দেখো, তাহলে নিচের একটা মানুষ থেকে কি দেখা যাবে? একটু ছোট মনে হবে, একটু ছোট মনে হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমি এখানে এ, তাহলে এটাকে এ থেকে যদি আমি এখানে দেখি, তাহলে আমি ধরো আমি এটাকে আমি ছেড়ে দিলাম, এই বড় এটাকে ছেড়ে দিলাম, কি হবে? তাহলে দেখো উপর থেকে একদম পড়তে পড়তে একদম ছোট হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এই বড় এ আমি মনে রাখবো হলো এখানে হলো ছোট হাতের এ হবে, ছোট হাতের এ হবে। তেমনি যদি এই ধরনের হয়, আমি যদি কল্পনা করি বি, এখানে এ, এখানে সি, তাহলে এই বিটা সোজা এদিকে ছেড়ে দিলে তাহলে কি হবে? এখানে একটা ছোট সি, ছোট বি হয়ে যাবে। তাহলে এখানে বি আছে, তাহলে এই বির সামনে যে বাহুটা থাকবে সেটা দাঁড়াবে হলো এখানে আমার ছোট হাতের বি। এখন দেখো যদি সি থাকে আমার ওখানে, এখানে আছে হলো আমার কি আছে? এখানে আছে হলো এখানে আছে সি, ঠিক আছে? এখানে সি আছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কি দাঁড়াবে? এই বাহুটার দৈর্ঘ্য দাঁড়াবে একই ভাবে, দেখো আমি আবার একটা দেখাই। এখানে দেখো, এখানে হয়তো সি আছে, এখানে এ, এখানে বি। তাহলে এই সিটাকে যদি আমি এখানে ছেড়ে দিই, উপর থেকে ছেড়ে দিই, তাহলে কি হবে? একটা ছোট্ট একটা সি দাঁড়াবে, ছোট একটা সি দাঁড়াবে। তাহলে আমার সি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার এ বি সি, আমার প্রথম ত্রিভুজটা আমার অঙ্কন করা সম্পূর্ণ হলো। তাহলে কি ধরলাম আমি এই এ বি সি আগে প্রথম নিয়েছি, তারপর এই বিসি বাহুর দৈর্ঘ্য নিয়েছি হলো এ, আর এসি বাহুর দৈর্ঘ্য নিয়েছি হলো বি, আর এবি বাহুর দৈর্ঘ্যটা নিয়েছি আমি সি নিয়েছি। আসলে এই নেওয়ার পিছনে কারণ হলো আমরা বিবৃতিতে বলা আছে বিবৃতি অনুসারে যেটা বলা আছে সেটা দাঁড়াচ্ছে হলো এক বাহুর উপর বর্গ, অর্থাৎ অতিভুজের উপর বর্গ, বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা বিবৃতিটা যদি পড়ে দেখি তাহলে আমরা এটা সম্পূর্ণটা বুঝতে পারবো। তাহলে দেখো, অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রদ্বয়ের যোগফলের সমষ্টির সমান। তাহলে এটার উপর বর্গ, তাহলে এসির দৈর্ঘ্যটা ধরেছি আমরা হলো বি, তাহলে বি স্কয়ার। অপর বাহু কি? এটা একটা বাহু, তাহলে এ স্কয়ার প্লাস হলো সি স্কয়ার। আমাদের অঙ্কনটা এখনো সম্পূর্ণ হয়নি, জাস্ট আমি একটু বুঝিয়ে দিলাম কেন আমি এটা নিলাম, এটাতে আমার সুবিধা হবে। আচ্ছা, এখন এর পরবর্তীতে এখানে একটি চিত্র অঙ্কন করতে হবে, আর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেটা আমি মনে করি আমার মতো করে তোমরা যদি মনে রাখো এই টেকনিকটা তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। এই আসলে দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে যে উপপাদ্যটা করতে বলা হয়, সেই উপপাদ্যটা যদি তুমি অঙ্কন করতে পারো, তোমার 50% প্রমাণ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আমরা একটা ছোট্ট একটা টেকনিক একটা অবলম্বন করব, দেখি। এখন দেখো, তাহলে আমরা অনেকেই নাচ করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আমার অনেক স্বনামধন্য শিল্পী আছে, অনেকেই আছে, আমরা দেখেছি তারা কি করে, দেখো এইভাবে করে অথবা এইভাবে করে। তাহলে আমরা যদি ওটা খেয়াল করি, আমরা বোর্ডের দিকে একটু তাকাবো, দেখো। আচ্ছা, এখন এটা যদি আমি কল্পনা করি, তাহলে দেখো আমার এই হাতটা দেখো কিভাবে ঘুরছে, দেখো এদিকে দেখো, এ বি সি, দেখো দেখো একটু খেয়াল করো আমার দিকে,
এ বি সি, এ বি সি, দেখো দেখো এদিকে দেখো, এদিকে দেখো, এ বি সি, দেখো খেয়াল করো আমার বাম হাতটা দেখো ঘুরছে, বাম হাতটা দেখো ঘুরছে, এ বি সি, এ বি সি। আর আমার ডান হাতটা ঘুরাবো আমি, আমি কি ডান হাতটা ঘুরাবো সি বি এ, ডান হাতটা ঘুরাবো সি বি এ। তাহলে আমার এ বি সি, সি বি এ, তাহলে এ বি সি, সি বি এ, তাহলে এ বি সি, সি বি এ। তাহলে এখন আমি তোমাদের অঙ্কনটা করে দিচ্ছি, দেখো আশা করি মনে থাকবে। কি বলেছি আমি? সি বি এ, সি বি এ, সি। তাহলে এই বিসি কে, এই এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। কি বলেছি আমি? সি, এ বি সি, এ বি সি, সি বি এ, সি বি এ। তাহলে এটা হলো সি, এই পরিমাপটুকু হবে সি। তাহলে বিসি কে আমি ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি। কার সমান বর্ধিত করব? সি সমান। কার সমান? সি। তাহলে সিটা কোথায় আছে দেখো, এটা হলো সি। তাহলে সির পরিমাপটা তুমি নিয়ে নাও, সির পরিমাপটা, সির পরিমাপটা নিয়ে নাও। তাহলে সিটা আসলে এই পর্যন্ত। তাহলে এটা দাঁড়ালো আমার ছোট হাতের সি, ছোট হাতে সি, সি বি এ। আচ্ছা, বিটা আমরা পরে দিচ্ছি। এখন আমাদের দরকার হলো, যেহেতু দুটি সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটি সমকোণী ত্রিভুজ, এখানে একটি সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ। এখন এটা তো ডি, সি বি এ, এটা এখানে আসবে, এই পরিমাপটা হবে এ। তাহলে এ কোথায় আছে দেখো, এ আছে হলো এইখানে, দেখো এই যে এইখানটায় আছে হলো তোমার এ। তাহলে এখানে একটা লম্ব অঙ্কন করো, এখানটা একটা লম্ব অঙ্কন করো। তাহলে অবশ্যই স্কেল ব্যবহার করো। আচ্ছা, তাহলে সি বি এ, এটা হওয়ার কথা হলো এ। তাহলে আমাদের কি দাঁড়ালো? এ বি সি, এ বি সি, সি বি। মনে রাখার সুবিধার্থে ওইটুকু ব্যবহার করতে হয়েছে যে এ বি সি, সি বি এ। আচ্ছা, এখন এটা এই লম্বটা হলো ই, এটা হলো ডি। এর পরিমাপটা কি? এই পরিমাণ আর এই পরিমাপটা হলো সমান, অর্থাৎ এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্যটা সমান হবে। এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। অবশ্যই ড্রয়িং করার সময়, অঙ্কন করার সময় স্কেল ব্যবহার করবে, প্রয়োজনে কম্পাসও ব্যবহার করবে, বা চাঁদা, প্রোটেক্টর চাঁদা ব্যবহার করবে। কারণ এখানে 90 ডিগ্রি হতে হবে, এখানে 90 ডিগ্রি হতে হবে, কারণ এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি একটি সমকোণী ত্রিভুজ। এখন এই সি এবং ই যোগ করো, সিটা যোগ করো, সিটা যোগ করো। তাহলে এখন কি দাঁড়ালো? এ বি সি ডি ই। এখন এইটা যোগ করো, এইটা যোগ করো। এখন তাহলে কি বলেছে আমি? সি বি এ। এই বিটা আমি এখনো দিতে পারি, যেহেতু উপপাদ্য আমি এখনো দিয়ে দিতে পারি। কিছুক্ষণ পরে আমরা যখন প্রমাণটা করব, তখন আমরা এটাকে আমরা কেন হলো সি ইকুয়াল টু কেন বি হবে সেটা আমরা প্রমাণ করে দিব। আপাতত আমাদের অঙ্কনটি কমপ্লিট, ঠিক আছে? আমাদের তাহলে প্রথমে দাঁড়ালো পিথাগোরাসের উপপাদ্য, বিবৃতি, তারপরে আমরা এই চিত্রটা অঙ্কন করব। এই চিত্রটা অঙ্কন করার জন্য আমি কিছু শর্ট টেকনিক তোমার মনে রাখার জন্য আমি ব্যবহার করেছি। তাহলে বিবৃতি গেল, আমার অঙ্কন গেল। এখন আসবে হলো শেষ নির্বাচন। তাহলে দেখো আমাদের বিশেষ সাধারণ নির্বাচন এবং বিবৃতি হয়েছে, আমরা অঙ্কনটাও করা শিখেছি। এখন আসি বিশেষ নির্বাচন। তাহলে দেখো বিশেষ নির্বাচন,
মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি সমান 90 ডিগ্রি। বি হলো 90 ডিগ্রি। এই যে বি কোণটা কি দাঁড়াচ্ছে আমাদের? বি কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে ধরি এখানে অতিভুজ এসি, এটা হলো অতিভুজ এসি সমান হলো বি, আর এই লম্ব এই এবিটা হলো লম্ব, এবি সমান হলো সি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমাদের বিশেষ নির্বাচন আমাদের সম্পন্ন হলো। এখন আমাদেরকে অঙ্কনটা লিখতে হবে। তাহলে আসো আমরা এখন লিখি। আসো আমরা অঙ্কনটা লিখে ফেলি। তাহলে আমরা সাধারণ নির্বাচন অর্থাৎ বিবৃতি শিখেছি, তারপর বিবৃতির পরে চিত্রটা আঁকিয়ে নিয়েছি, যেহেতু আমাদের পদ্ধতি এটি যা আঁকাতে হবে। তারপর বিশেষ নির্বাচনটা লিখেছি। এরপরে আসো অঙ্কনটা দেখা যাক। তাহলে অঙ্কনটা কি? অঙ্কন হলো বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। এই বিসি কে কত দূর পর্যন্ত বর্ধিত করব? ডি পর্যন্ত বর্ধিত করব। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু কি দাঁড়ায়? সিডি ইকুয়াল টু এবি দাঁড়ায়। আমি যখন এই চিত্রটা বিবৃতির পরে অঙ্কন করেছি তখন বলেছি আমি এ বি সি আর কি সি বি এ, আমি এই কথা কিন্তু বলেছি। দেখো আমার কথাটা মিলিয়ে দেখো, এ বি সি অর্থাৎ এভাবে ঘুরেছে, প্রথমে এভাবে করেছে, এ বি সি কি হয়েছে? এ বি সি। তারপর কি হয়েছে? সি বি এ, সি বি এখানে এসে হয়েছে এ। আশা করি বুঝতে পেরেছো। এ বি সি সি বি এ। এখন এটা যদি আমরা মনে রাখি আমাদের অঙ্কনটা অনেকটা সহজ হয়ে যায়। তাহলে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি জানো এই সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে হলো সি, সমান হবে সি। এখন আসো এই ডি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব, যে ডি সমান কি দাঁড়াবে? ডি সমান হবে হলো বিসি। দেখো ডি সমান বিসি সমান এ হয়। এখন তাহলে এখন কি করব? যোগ করব, সি আর ই যোগ করব, এ আর ই যোগ করব। সেই কথাগুলো আমরা এখানে অঙ্কনের মধ্যে লিখেছি। এখন আমরা এই উপপাদ্যটা এখন আমরা প্রমাণ করব। আসো আমরা প্রমাণটা শুরু করি। এখন প্রমাণ শুরু করার পূর্বে আমাদেরকে অবশ্যই এই ছকটুকু অঙ্কন করতে হবে। তাহলে প্রমাণে আসো, এটা হলো ধাপ, এটা হলো যথার্থতা। আসো দেখা যাক আমরা কিভাবে প্রমাণ করতে পারি। ইতিমধ্যে আমরা এই চিত্রটা অঙ্কন করা আমরা শিখেছি। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ আছে, আসলে ত্রিভুজ তিনটা, কিন্তু আমরা দুটো ত্রিভুজকে আগে সর্বসম প্রমাণ করব। তাহলে দুটো ত্রিভুজকে যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে সর্বসমের কিছু শর্ত আছে, অর্থাৎ তিনটি বাহু আর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজটা সর্বসম হয়। আবার দেখা যায় দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ যদি আরেকটা ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হয় তাহলে সেক্ষেত্রেও কি হবে? ত্রিভুজটা সর্বসম হবে। ঠিক আছে? তাহলে সর্বসমের এখানে সর্বসম হয়ে আছে, দেখো কিভাবে হয়ে আছে। দেখো এ বি সি একটা ত্রিভুজ, সি ডি ই একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজে দেখো এবি, দেখো এই এবি সমান হলো সিডি। কি আছে? এবি সমান সিডি সমান কি? সি। দেখো আছে সি। তাহলে এই এবি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ আমরা নিচ্ছি, তাহলে এই এবি সমান হলো সিডি। দেখো এবি সমান সিডি সমান কি? সি। এখন আসো বিসি, এই যে বাহু বিসি, তাহলে এই বিসি এই হলো ডি।
তাহলে বিসি সমান ডি সমান হলো এ। তাহলে দেখো আমরা কি পেয়েছি, এই একটা বাহু এই বাহুটার সমান, আবার এই বাহুটা এই বাহুর সমান। তাহলে এই দুটি বাহু, তাহলে এই যে একটা বাহু এবং এই একটা বাহু, তাহলে দুটি বাহুর মাঝখানে, দুটি বাহু এ একটা বাহু এ একটা বাহু, তাহলে দুটি বাহুর মাঝখানে যে কোণটুকু থাকবে এটা হলো অন্তর্ভুক্ত কোণ, এটা হলো অন্তর্ভুক্ত কোণ। তাহলে এটা একটা অন্তর্ভুক্ত কোণ, এটা একটা অন্তর্ভুক্ত কোণ, যেটা আমি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ অন্তর্ভুক্ত কোণটা আমি লিখেছি। অর্থাৎ এ বি সি, দ্যাট মিন্স এই কোণটা, এই বি কোণ, আর সি সি ডি ই এই কোণ। তাহলে আমাদের সর্বসমের যে শর্তগুলো দেখো এখানে আমাদের মিলে গিয়েছে। তিনটি শর্ত পূরণ করতে হবে, তিনটি শর্ত পূরণ করলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে তাহলে বাহু, দুইটা বাহু, বাহু আর কোণ, তাহলে কি বাহু বাহু, বাহু কোণ বাহু উপপাদ্য। অর্থাৎ দেখো এই বাহুটা এই বাহুর সমান, এই বাহু এই বাহুর সমান, এই কোণ এই কোণের সমান। তাহলে এই ত্রিভুজের দুই বাহু এই ত্রিভুজের দুই বাহুর সমান, এই ত্রিভুজের একটি কোণ এই ত্রিভুজের একটি কোণের সমান। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কি হলো, দেখো সর্বসম হয়ে গিয়েছে, আমাদের সর্বসম হলো। এখন সর্বসম হওয়ার পরে বাকি যে অংশগুলো থাকে সেগুলি আমরা লিখতে পারি। তাহলে বাকি অংশ কি কি আছে, এখানে বাকি ছিল এটা, দেখো বাকি ছিল এই যে বি, আমরা আগে দিয়ে নিয়েছি, যদিও আমরা ওই পদ্ধতি অনুসারে দিয়ে নিয়েছি যে ওই এ বি সি সি বি এ। আসলে এখন দেখো এই বিটা কিভাবে আসলো। তাহলে দেখো আমরা এসি ইকুয়াল সি, দেখো তাহলে সর্বসম হওয়ার পরে কি বলেছি, যেটুকু বাকি থাকবে আমরা সেটুকু লিখব। তাহলে এটা এর সমান পেয়েছি, এটা এর সমান পেয়েছি, এটা এর সমান পেয়েছি, তাহলে বাকি ছিল কি এই বাহু আর এই বাহু। তাহলে এই এসি ইকুয়াল টু সি, দেখো আমি লিখেছি এসি ইকুয়াল সি ইকুয়াল টু বি, অর্থাৎ এসি সি সমান কি বি। দেখো আমি বিটা এখন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি কি বাকি থাকলো, এরপরে বাকি থাকে আমাদের এই কোণটা বাকি আছে, দেখো এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ বাকি আছে, দেখো দেখো কোণটা কি বিএসি, বিএসি, দেখো বিএসি একটা কোণ বাকি আছে বিএসি, ইসিডি, দেখো ইসিডি, দেখো একটা কোণ বাকি আছে। তাহলে দেখো আমাদের এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার সর্বসম পর্যন্ত সম্পূর্ণ হলো। এখন আমি আসি হলো ধাপ 2, দ্বিতীয় নাম্বার ধাপে আমি এখন আসবো। তাহলে দ্বিতীয় নাম্বার ধাপটা কি, তাহলে প্রথম ধাপ আমার সম্পূর্ণ হলো, অর্থাৎ কোন সাইড কোন বাহুর সমান, কোন কোণ কোন কোণের সমান, এইটুকু আমার বলা কমপ্লিট। এখন আসি আমি দ্বিতীয় নাম্বার ধাপে, অর্থাৎ এই এখানে এই এইটা তুমি দেখতে পাচ্ছ, আমরা প্রথমে যখন অঙ্কনটা করি তখন কিন্তু আমাদের এইটা ছিল, আমাদের ফিগারটা আসলে অঙ্কন অনুসারে এইটা ছিল, এই পর্যন্ত ছিল। তারপরে এই রেখাটা আমরা দিয়েছি, এইটা যোগ করেছি, যোগ করার পরে কি হয়েছে, ট্রাপিজিয়াম হয়েছে। তাহলে কেন ট্রাপিজিয়াম হলো সেটা তো আমার বলতে হবে। তাহলে আসো কেন ট্রাপিজিয়াম হলো সেটা আমরা দুই নাম্বার ধাপ থেকে আমরা জানব। প্রথমে আমি যখন শুরু করি তখন আমি বলেছি ট্রাপিজিয়ামের একটা সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাটা ছিল এরকম, অর্থাৎ যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, সেই চতুর্ভুজটাকে বলা হয় হলো ট্রাপিজিয়াম। তাহলে এখানে আসো, এখানে দেখো এই যে এ বি ডি ই, এ বি ডি ই, আমরা যদি এরকম কল্পনা করে থাকি, এরকম কল্পনা যদি করে থাকি, দেখো এ বি ডি ই, মনে করি ভিতরে কিছুই নাই, এর মধ্যে কিছুই নাই, বা এখানে বলা আছে যে এটা 90 ডিগ্রি, এখানে বলা আছে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, এই এবি আর হলো ডিই, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, তাহলে এবি আর ডি, তাহলে দেখো এবি লম্ব, এটা হলো লম্ব চিহ্ন, এটা হলো লম্ব চিহ্ন, এই চিহ্নটার নাম হলো লম্ব চিহ্ন। ওই চিহ্নটা দেখলে আমরা বুঝবো যে এটা হলো লম্ব।
তাহলে এবি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি, অর্থাৎ ইডি লম্ব বিডি, তাহলে এটাও একটা লম্ব, এটাও একটা লম্ব। তাহলে আমরা কি বলতে পারি যে এই এবি আর ডি এই দুটো কি সমান্তরাল, দুটো হলো সমান্তরাল। তাহলে এটার একটা লম্ব, তাহলে এই এবি আর ডি কি দাঁড়াচ্ছে, এবি আর ডি দাঁড়াচ্ছে হলো সমান্তরাল। তাহলে এটা হলো সমান্তরাল চিহ্ন, এই চিহ্নটার নাম হলো সমান্তরাল, এই চিহ্নটার নাম সমান্তরাল চিহ্ন। তাহলে এই একটা চতুর্ভুজে যদি এক জোড়া বাহু, এবি বাহু আর ডি বাহু সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে এ বি ডি একটি ট্রাপিজিয়াম, এ বি ডি একটি ট্রাপিজিয়াম। আসো এরপরে আমরা তৃতীয় নাম্বার ধাপে গিয়ে এই ট্রাপিজিয়ামটা পুরোটা আমরা আলোচনা করব। আলোচনা করলে এর ভিতরে আমাদেরকে অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে, করলেই আমরা এর সম্পূর্ণ প্রমাণটা আমাদের হয়ে যাবে। আসো এখন আমরা 3 নম্বরে যাই। তাহলে আসো আমরা এখন 3 নাম্বার অর্থাৎ শেষ ধাপে চলে আসছি অলরেডি। আমরা শেষ ধাপটা এখন আমরা প্রমাণ করি। আমরা কিছুক্ষণ আগেই আমরা 2 নম্বর ধাপে আমরা দেখেছি ABDE একটি ট্রাপিজিয়াম, ABDE একটি ট্রাপিজিয়াম। তাহলে এখন আসো আমরা এর ভিতরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলেই দেখো এর মধ্যে আমরা 3টা ত্রিভুজ পেয়ে যাব। তাহলে আসো 3 নম্বর ধাপটা একটু ভালোভাবে দেখে নিই। তাহলে ACB কি আছে, ACB অর্থাৎ এই কোণটি দেখো, এই যে ACB হলো এই কোণ। আর একটা কোণ কি আছে BAC, দেখো আর একটা কোণ আছে হলো BAC, এই একটা কোণ। ঠিক আছে, দেখো এখানে ACB যোগ হলো BAC। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 2 সমকোণের সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এইটা যোগ এইটা, এইটা যোগ এটা, তাহলে কি দাঁড়াবে 90 ডিগ্রি হবে। তাহলে এখন আসো, তাহলে এখানেও এই ত্রিভুজটাতেও আমরা কি দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটাতে আসো দেখো, দেখো তাহলে আমরা এখানে এটা পেয়েছি। ঠিক আছে, এখন দেখা যাক তাহলে এখানে ACB, দেখো ACB, দেখো এই অ্যাঙ্গেলটা আনলো কি ECD এই অ্যাঙ্গেলটা দেখো, আমরা কিন্তু এটার এটা মিলা কি পেয়েছি, আমরা 90 ডিগ্রি পেয়েছি। এখন দেখো, এখন এখানে এসে দেখো এই পজিশন যদি আমরা কল্পনা করি, তাহলে দেখো এটা হলো 180 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি। তাহলে দেখো এখন এইখানটা কল্পনা করো, অর্থাৎ এই যে এই রেখাটা কল্পনা করো, আবার এই রেখাটা কল্পনা করো। ঠিক আছে, তাহলে এখানে যতগুলোই থাক, এখানে যতগুলোই থাক, একটা দুইটা তিনটা, এই তিনটার মান কিন্তু 180 ডিগ্রি হবে, সব সময় 180 ডিগ্রি হবে। তাহলে দেখো, তাহলে এটা এবং এটা সমান আমরা কি পেয়েছি, 90 ডিগ্রি পেয়েছি। তাহলে এটা যোগ এটা সমান আমরা কি পেয়েছি, 90 ডিগ্রি। তাহলে এইটা এবং এটা যদি 90 ডিগ্রি হয়, এই দুটো যদি 90 ডিগ্রি হয়, এইটা এবং এটা যদি 90 ডিগ্রি হয়, মানে এটা আর এটা যোগফল যদি 90 হয়, 90 ডিগ্রি হয়, তাহলে এখানে আছে A, এখানে আছে C, এখানে আছে E, এইটুকু দাঁড়াবে হলো, এইটুকু দাঁড়াবে আমার হলো 90 ডিগ্রি, এইটুকু দাঁড়াবে 90 ডিগ্রি। তাহলে দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে যে ACE অর্থাৎ এই কোণটা দাঁড়াচ্ছে আমার হলো 90 ডিগ্রি, কোণটা দাঁড়াচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে ACE একটি সমকোণী ত্রিভুজ, ACE একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমার এটাও আমি সমকোণী ত্রিভুজ আমি প্রমাণ করলাম। তাহলে এখন আসো, তাহলে সমকোণী ত্রিভুজ তোমার হয়ে গেল। এখন আমি পুরো কাজটুকু আমি করতে পারবো। তাহলে সমকোণী ত্রিভুজ পেয়েছি। এখন দেখো ABDE একটি ট্রাপিজিয়াম,
এই ট্রাপিজিয়ামের মধ্যে দেখো ত্রিভুজ আছে তিনটি, একটি দুইটি তিনটি, তিনটি ত্রিভুজ আছে। তাহলে এই পুরোটার ক্ষেত্রফল সমান কি, এইটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ হলো এইটার ক্ষেত্রফল। তাহলে দেখতে পাচ্ছ ABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, CD ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, AC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ তিনটি ত্রিভুজ ক্ষেত্র এখানে আছে, ত্রিভুজ ক্ষেত্র ABC, ত্রিভুজ ক্ষেত্র CD, ত্রিভুজ ক্ষেত্র AC। এখানে ত্রিভুজ ক্ষেত্র আছে হলো তিনটি। তাহলে আসো, তাহলে ABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, প্রথমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, প্রথমে কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, এই যে সূত্রটা এখানে দেওয়া আছে, এই যে সূত্রটা এখানে সূত্রটা দেওয়া আছে, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, AB প্লাস হলো D। দেখো আমি লিখেছি AB প্লাস হলো D। আরেকটা কি, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, যোগফল, সমষ্টি এবং যোগফল একই কথায়, দৈর্ঘ্যের সমষ্টি আমার হলো। এরপরে এই যে দেখো কি দিয়েছি, BD, BD মানে হলো এই যে দূরত্ব, এই AB আর D এর যে দূরত্বটা এটা হলো BD, এই যে মধ্যবর্তী দূরত্বটা হলো BD। আচ্ছা, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমার লেখা হয়েছে। আমরা এই যে সমান চিহ্নের পরে এসেছি, তাহলে ক্ষেত্রফল সমান কি, ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ABC এর ক্ষেত্রফল কি হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই ABC এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো আমি কি পেয়েছি, দেখো আমি পেয়েছি AC, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তারপরে কি, CDE ত্রিভুজের ক্ষেত্রফল, CDE, তাহলে কি হাফ গুণন ওই যে ভূমি গুণন উচ্চতা, দেখো C আর A, AC পেয়েছি। আরেকটা কি, ACE ত্রিভুজের ক্ষেত্রফল, ACE ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়াবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে B ইনটু B কি দাঁড়ালো, B স্কয়ার। এখন আসো হাফটা লেখো, AB প্লাস D এখানে আসলো, এই BD সমান হলো এই BC প্লাস হলো CD, এই BC যোগ হলো CD। আর এখানে যা আছে আমরা সবকিছু লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি সবকিছু ক্লিয়ারলি এখানে লিখেছি। ABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি। এটাই হলো গুরুত্বপূর্ণ একটা অংশ। এটাকে তোমার একদম পরিপূর্ণ একটা ক্রিয়েটিভ কোশ্চেন আকারে দেওয়া যায়, কারণ এটার মধ্যে তিনটা ভাগ আছে। প্রথমটা হলো বিবৃতি, তারপরে আসতেছে তোমার এসি একটা সমকোণী ত্রিভুজ, তারপরে আমরা বলতে পারি হলো ওই যে বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার। যাই হোক ওটা আমরা পরে আসব, আমরা আগে এখন আমরা এইটুকুর ক্যালকুলেশনটুকু আমরা করে নিব। হ্যাঁ, এখন আমরা এখানে আসি, দেখো এখানে আছে দেখো কি হাফটা আমি বসিয়ে দিই, এবি এর মানটা বসাও। তাহলে এবি কি আছে, এবি আছে হলো তোমার সি, এবি আছে হলো সি, তাহলে এবি সি। ডিটা কি, দেখো তো ডি হলো এ। এরপর আসো বিসি, তাহলে বিসিটা কি আছে, বিসি আছে হলো এ, বিসি আছে এ। আর সিডি, এই সিডিটা আছে হলো সি, সিডিটা আছে সি। তারপরে দেখো সমান চিহ্নের পরে আছে হাফ এসি, তাহলে এসি লিখলাম, আবার হাফ, ওয়ান হাফ, আবার এসি লেখো। সুপ্রিয় শিক্ষার্থী, আবার এখানে আছে হলো বি স্কয়ার। তাহলে আমার এইটুকু কমপ্লিট। আমরা শেষের পর্যায়ে এসেছি। হাফ এ প্লাস সি, সি প্লাস এ, একটু সাজিয়ে লিখি আমরা, এ প্লাস সি, এ প্লাস সি, হাফ এসি, হাফ এসি, হাফ স্কয়ার, বা হাফ
a প্লাস সি ইন্টু a প্লাস সি। তাহলে এটা আমরা লিখতে পারি a প্লাস সি হোল স্কয়ার, a প্লাস সি হোল স্কয়ার। দেখো এখানে হাফ হাফ হাফ, তিনটে জায়গায় হাফ আছে। আমরা যদি কমন নেই আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। এসি প্লাস এসি প্লাস বি স্কয়ার, এসি প্লাস এসি প্লাস বি স্কয়ার। দেখো এখানে 1/2, এখানে 1/2। আমরা বাদ দিতে পারি কিনা দেখি। আমরা অবশ্যই বাদ দিতে পারবো। a প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এসি প্লাস এসি প্লাস বি স্কয়ার। একটা সাইড নোট লেখো, উভয় পাশে টু দ্বারা গুণন করিয়া। উভয় পাশে 2 দ্বারা গুণন করলে, এখানে 2 দ্বারা গুণন করলে তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, এখানে কিছুই থাকবে না। এই 2 আর এই 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমি পেলাম a প্লাস সি হোল স্কয়ার সমান ac প্লাস ac প্লাস b স্কয়ার, বা a প্লাস সি হোল স্কয়ার। আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা জানি, আমরা সেই সূত্রটাই ব্যবহার করব এখানে। a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার, অর্থাৎ এই পাশেরটা আমরা সূত্রে ভেঙে দিলাম। a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা বর্গের সূত্রটাতে ভেঙে দিলাম। এখন ac প্লাস ac এখানে দাঁড়াচ্ছে 2ac প্লাস b স্কয়ার। এখন আসো বা a স্কয়ার 2ac প্লাস c স্কয়ার 2ac b স্কয়ার। তাহলে এই পাশেও একটা 2ac আছে, এই পাশেও একটা 2ac আছে, আমরা যে কোনো এক পাশে পার করে নেই। তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার ঝামেলা শেষ, আমার 2ac 2ac বর্জন, বা a স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। সুতরাং b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো আমাদের কি ছিল, পিথাগোরাসের বিবৃতি অনুসারে ছিল অতিভুজের উপর স্কয়ার, অর্থাৎ যেটা বিশেষ নির্বাচনে যেটা ছিল যে প্রমাণ করো যে b স্কয়ার সমান a স্কয়ার প্লাস c স্কয়ার। আসলে b স্কয়ারটা এখানে কি, b স্কয়ারটা হলো অতিভুজ, b স্কয়ারটা হলো দেখো এটা হলো অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ হলো লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের প্রমাণ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পিথাগোরাসের উপপাদ্যটি আমাদের সম্পূর্ণ হলো। আশা করি এর পরবর্তীতে আমরা এক্সারসাইজ পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কিত 9.1 এর আমরা অনুশীলনীগুলো আমরা অবশ্যই করব এবং সৃজনশীল প্রশ্নগুলো করব। তোমরা আমার এই ক্লাসটা যদি আরো বেশি পেতে চাও অবশ্যই পজিটিভ কমেন্টস করবে, কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করলে তুমি আমার ক্লাস আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ক্লাসগুলো পেয়ে যাবে। আমি উদয় কুমার রায়, গণিত শিক্ষক। তো সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এতক্ষণ পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করেছি। তোমাদের সুবিধার্থে আমি একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিলাম, এটা তোমরা বাড়ির কাজটা করবে।